আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 2 ডেটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং পড়ছিলাম। আজকে আমরা পড়ব এই চ্যাপ্টারের মোবাইল যোগাযোগ। মোবাইল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা কি? যেমন একটি কমিউনিকেশন নেটওয়ার্ক যেখানে চলনশীল ডিভাইসের বা একটি চলনশীল ডিভাইস অন্যটি স্থির ডিভাইসের মধ্যে যে সংযোগ স্থাপন করা হয় তার ভিন্নভাবে সেটা হচ্ছে কি মোবাইল যোগাযোগ বা মোবাইল প্রযুক্তি। এই মোবাইল প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জিএসএম প্রযুক্তি বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর একটা হচ্ছে সিডিএমএ প্রযুক্তি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি। এখন আমাদের দেশে জিএসএম প্রযুক্তিটা ব্যবহার করা হয়, সিডিএমএ ব্যবহার করা হয় না। জিএসএম প্রযুক্তি মনে করো গ্রামীণ ফোন, এয়ারটেল, অর্থাৎ যে আমাদের কোম্পানিগুলো রয়েছে সবগুলোই কিন্তু জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। আগে সিটিসেল ছিল, সিটিসেলটা এরা ব্যবহার করতো সিডিএমএ প্রযুক্তি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কিভাবে এরা মানে নেটওয়ার্কটা তৈরি করে দেখো। মোবাইল কমিউনিকেশনের জন্য মোবাইল সার্ভিস যারা প্রোভাইডার তারা এলাকাকে কি করে ছোট ছোট ষড়ভুজাকৃতি সেলে ভাগ করা হয়, ষড়ভুজাকৃতি, ঠিক আছে। এই সেল থেকে কি সেলুলার শব্দটা এসেছে এবং প্রত্যেকটা সেলে কি প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে এবং দেখবো কি এখানে একটা বেস স্টেশন রয়েছে, একটা ছোট অফিস থাকে প্রত্যেকটা সেলের মধ্যে বা টাওয়ার বলে থাকে আমরা সাধারণত, এটাকে বলা হয় কি বেস স্টেশন বলা হয়। এই একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করে যে অফিস সেটাকে বলা হয় মোবাইল টেলিফোন সুইচিং অফিস বা এমটিএসও বলা হয়। এই এমটিএসটা থাকে কি ওই বেস স্টেশনগুলোর মাঝখানে থাকে, ঠিক আছে। একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করে কি এই এমটিএসও নিয়ন্ত্রণ করে থাকে। দেখো এখানে ছবিটা দেখো, এগুলো হচ্ছে কি বেস স্টেশন, দেখো ষড়ভুজাকৃতি 1 2 3 4 5 6, তাই না? এটা হবে এক একটা বেস স্টেশন বা টাওয়ার, এগুলোকে নিয়ন্ত্রণ করতেছে কি এমটিএসও। পাশাপাশি যে ইয়েগুলো বেস স্টেশনগুলো এদের ফ্রিকোয়েন্সি সমান না। এখন মনে করো তুমি কথা ফোন করবে, মনে করো এখানে তুমি আসছো, ঠিক আছে, এখান থেকে কল করলে, তাহলে তোমার কলটা কি তোমার হাত থেকে কোথায় সিগন্যালটা যাবে কি এই টাওয়ারে যাবে, এই বেস স্টেশনে। এখান থেকে দেখবে যাবে কোথায় এমটিএস এ। এমটিএস এ কি করবে যে দেখবে কি তুমি যাকে কল করছো সে কোথায় আছে, ঠিক আছে, যে রিসিভিং এন্ড রিসিভার সে কোথায় আর আছে, কোন সেলে রয়েছে। তাহলে সেই সেলে সেই বেস স্টেশনে সিগন্যালটা পাঠিয়ে দেবে। সেই সিগন্যাল বেস স্টেশন থেকে কোথায় যাকে ফোন করেছে তার মোবাইল ফোনে রিং হবে। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে এই প্রসেসটা কিন্তু হচ্ছে। এখন মনে করো তুমি এই বেস স্টেশন রয়েছো, কোনো মনে করো তুমি চলন্ত অবস্থায় আছো, এই বেস স্টেশন থেকে তুমি এই বেস স্টেশনে আসলে বা সেলে, তখন অটোমেটিক্যালি কি সিগন্যালটা কি নিয়ন্ত্রণ হয়ে যায় কি এই বেস স্টেশনে কি ট্রান্সমিট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় কি হ্যান্ড অফ সুবিধা, স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় হ্যান্ড অফ সুবিধা। কলটি স্বয়ংক্রিয়ভাবে এক সেলের বেস স্টেশন থেকে অন্য সেলের বেস স্টেশনে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় কি হ্যান্ড অফ সুবিধা বলা হয়ে থাকে, ঠিক আছে। এই মোবাইল সেলের প্রযুক্তি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে জিএসএম প্রযুক্তি যেটা আমাদের দেশে ব্যবহার করা, একটা সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করা হয়। জিএসএম প্রযুক্তি যে আমরা যে এখন কি সিম কার্ড ব্যবহার করে থাকি, কিন্তু সিডিএমএ প্রযুক্তি সিটি সেলে কোনো সিম কার্ড ব্যবহার করতো না। এটা কি ছিল, সেটের সাথে ফিক্সড ছিল, তুমি কোনো সিম কার্ড ব্যবহার করতে পারতে না, নির্দিষ্ট ওই মডেলের সেটটাই ব্যবহার করতে পারতে। এটা ছিল বড় অসুবিধা, কিন্তু এটা একটা সুবিধা ছিল যে এটা বিদ্যুৎ খরচ কম হতো, গ্রিন ফোন বলা হয়। এখানে কিছু ইতিহাস দেওয়া আছে, কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার কি নাম ছিল, ঠিক আছে। বাংলাদেশে গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি টেলিটক এগুলো ছিল কি জিএসএম প্রযুক্তি। এর জিএসএম এর প্রধান বৈশিষ্ট্য কি? সিম কার্ড ব্যবহার করা হয়, সেলস সিগন্যাল এনকোডিং হচ্ছে কি এফডিএমএ বা টিডিএমএ, আর এর রোমিং সুবিধা আছে, এর ডাটা ট্রান্সমিট স্পিড কত, ঠিক আছে। পৃথিবীর কয়টা দেশে ব্যবহার করা হয়, এসএমএস এমএমএস প্রযুক্তি সুবিধা রয়েছে, মোবাইল ইন্টারনেট ব্যবহার করার সুযোগ রয়েছে। সিডিএমএ কি? এটা 1900 পূর্ণ নাম হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। 1995 সালে সিডিএমএ প্রযুক্তি প্রচলিত হয়। প্রযুক্তিতে রিম কার্ড ব্যবহার করে, এখন প্রথম দিকে কোনো রিম কার্ডও ব্যবহার করতো না, কিন্তু পরে রিম কার্ড ব্যবহার করতো, কিন্তু নির্দিষ্ট সেটে এটা ব্যবহার করা হতো। এটাকে গ্রিন ফোনও বলা হয়। এর কম্বো অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়। পৃথিবীর কম দেশে এই প্রযুক্তি ব্যবহার করে বলে এটা রোমিং সুবিধাও কম। একটি মোবাইল সেটে প্রধানত তিনটি অংশ থাকে, একটা হচ্ছে মোবাইল, একটি কন্ট্রোল ইউনিট থাকে, একটি ট্রান্সিভার থাকে এবং একটি অ্যান্টেনা সিস্টেম। এছাড়া কি উপাদানগুলো ছাড়া প্রতিটি মোবাইলে যা থাকে ব্যাটারি থাকবে,
তাই না? ইনপুট মেকানিজম, ডাটা ইনপুট করার জন্য ইনপুট সিস্টেম বা টাচ স্ক্রিন হতে পারে স্মার্টফোনে, অথবা কিবোর্ড সিস্টেম হতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ডিসপ্লে ইউনিট থাকবে যেখানে আমরা মেসেজটা দেখতে পাবো। সিম কার্ড থাকবে এবং রিম কার্ড থাকবে। সিম কার্ড সিম মানে কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আর রিম কার্ড সিডিএমএ কি রিম কার্ড ব্যবহার করা হয়। রিমুভেবল ইউজার আইডেন্টিটি মডিউল, IMEI নাম্বার থাকে, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার থাকে। আর এই মোবাইল সেটের এই যে সময়ের উপর বেস করে তাদের কি প্রতি মুহূর্তে কি টেকনোলজিটা পরিবর্তন হচ্ছে, তাই না? বৈশিষ্ট্য অর্থাৎ পুরোনো বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে নতুন নতুন ফিচার কি অ্যাড হচ্ছে। ওই যে একটা নির্দিষ্ট সময়কাল, এটা হলো কি প্রজন্ম বলা হয়। এই প্রজন্মগুলোকে কি এখানে 4টা প্রজন্মে ভাগ করছে, 1G 2G 3G এবং 4G। 1Gর বৈশিষ্ট্যটা কি বলছে, প্রথম প্রজন্মে অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করতো, ফ্রিকোয়েন্সি কম ছিল। ঠিক আছে, চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল FDMA। মোবাইল ব্যবহারকারী কথা বলা অবস্থায় কি কল বিচ্ছিন্ন হয়ে যেত, খুব ডিস্টার্ব করতো। প্রথম দিকের মোবাইল ফোনগুলো ছিল কি অনেক আকারে অনেক বড় ছিল, তাই না? কিন্তু পরে কি হচ্ছে যে আকারে আস্তে আস্তে ছোট হতে থাকে। তারপর কি হলো 1990 সালে GSM প্রযুক্তির হাত ধরে অ্যানালগ সিগন্যালের পরিবর্তে কি ডিজিটাল সিগন্যালের প্রযুক্তি এর মোবাইল অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের যাত্রা শুরু হয়। এটা দ্বিতীয় প্রজন্মটা রেডিও লিনজা চালু করে। SMS MMS এই দ্বিতীয় প্রজন্মে কিন্তু MMS সার্ভিস চালু হয়। রেডিও দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল সিগন্যালের পরিবর্তে রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে দেখো সার্ভিসটা ইয়েটা SMS পদ্ধতি চালু এবং MMS চালু শুরু হয় কি দ্বিতীয় প্রজন্ম থেকে, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, তাই না? এর আগে কি শুধুমাত্র SMS দেওয়া যেত, কিন্তু এরপর দ্বিতীয় প্রজন্ম থেকে MMS দেওয়া শুরু হয়। আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে সীমিত পর্যায়ে। ইন্টারনেটের প্রযুক্তি দুটো, একটা GPRS, একটা এস প্রযুক্তি। প্রথম প্রিপেড পদ্ধতি চালু হয় কি দ্বিতীয় প্রজন্ম থেকেই। আর দ্বিতীয় প্রজন্মের 10 বছর পর থার্ড জেনারেশন শুরু হয় 3G। ঠিক আছে, এটার সুবিধা হচ্ছে কি ভিডিও কলিং। ঠিক আছে, অর্থাৎ আমরা কথা বলা অবস্থায় আমরা দেখতেও পাবো। এটা হলো 3G থেকে শুরু হয়। এটা মোবাইল প্রযুক্তি UMTS, WCDMA, TDS, CDMA, প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং। ইন্টারনেটের জন্য এস প্রযুক্তি ব্যবহার করা হয়। আর এরপর হলো 4G। ঠিক আছে, IP ভিত্তিক নেটওয়ার্ক, এটা হচ্ছে কি আরো ফাস্টার। ঠিক আছে, তৃতীয় প্রজন্মের চাইতে আরো ফাস্টার। ক্লাউড কম্পিউটিং, হাই ডেফিনেশন মোবাইল টিভি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং চতুর্থ প্রজন্মের স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করে মিমো এর জন্য। মিমো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, একাধিক ইনপুট দেওয়া যাবে এবং একাধিক আউটপুট পাওয়া যাবে। 3D ছবি প্রদর্শন করবে এই চতুর্থ প্রজন্ম, এবং খুব ফাস্টার, খুব দ্রুত গতিতে আমরা আপলোড ডাউনলোড করতে পারবো। এরপর রয়েছে কি আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়, যে একাধিক কম্পিউটারের মধ্যে যন্ত্র সংযোগ, যার ফলে কম্পিউটার সময়ের মধ্যে আমরা নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করতে পারবো। দ্যাট ইজ কল্ড কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং কে যে তার এরিয়ার উপর ভিত্তি করে, ঠিক আছে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান ল্যান ম্যান ওয়ান। ঠিক আছে, প্যান ল্যান ম্যান ওয়ান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এর বিস্তৃতি হচ্ছে 10 মিটার পর্যন্ত, সাধারণত 10 মিটার। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ডিভাইস সমূহের মধ্যে তথ্য আদান প্রদান করতে ব্যবহার করা হয়। ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, 100 মিটার বা তার কম এরিয়ার মধ্যে, এটা হচ্ছে ল্যান। এটা টপোলজি হিসেবে ব্যবহার করে স্টারিং ব্রডকাস্ট মেথড ব্যবহার করা হয়। এবং ট্রান্সমিশন মিডিয়া হিসেবে অর্থাৎ মাধ্যম হিসেবে যে তার ব্যবহার করে সেটা হচ্ছে কি কোয়েক্সিয়াল কেবল টু। শেয়ারিংটা দেখা যাচ্ছে সাগর? না স্যার। শেয়ারিং দেখা যায় না? রেকর্ড হচ্ছে? জি স্যার। এখন দেখা যাচ্ছে শেয়ারিং? জি স্যার।
ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। একটা হচ্ছে কি প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে বিস্তৃতি কত? 10 মিটার। আর লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে বিস্তৃতি হচ্ছে 100 মিটার। টপোলজি ব্যবহার করে স্টার রিং ব্রডকাস্ট মেথড ব্যবহার করা হয়, আমরা নেটওয়ার্ক টপোলজিটা পড়বো। বাজারে প্রচলিত যে তার ব্যবহার করা হয় ওই ব্যবহার করলে এর বিস্তৃতি কত থাকে? ল্যানের 185 মিটার পর্যন্ত নির্বিঘ্নে ডাটা আদান প্রদান। 100 মিটার থেকে অনেক সময় একটু বেশিও হয় ল্যানটা। আর এর ডাটা ট্রান্সমিশন 10 মেগাবিট পার সেকেন্ড থেকে একটু বেশি, 10 গিগাবাইট পার সেকেন্ড। দেখো প্রযুক্তিগতভাবে IEEE 802.3 এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রযুক্তিগত নাম IEEE 802.3, কারণ এগুলো দিয়ে তোমার সৃজনশীল কোশ্চেন আসতে পারে। অর্থাৎ ল্যানের প্রযুক্তিগত নাম কি? IEEE 802.3। এরপর ল্যানের শ্রেণীবিভাগ ভাগ করছে 2 ভাগে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেস নেটওয়ার্ক, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানে কি? এখানে কি ক্লায়েন্টও থাকবে এবং সার্ভারও থাকবে। ঠিক আছে, ব্যবহার করা হয় এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত হয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কি সবার অধিকার সমান, নির্দিষ্ট কোনো সার্ভার কম্পিউটার থাকে না। ল্যানের ব্যবহার কোথায়? স্কুল, কলেজ, ক্যাম্পাসে, বড় অফিসে, বিল্ডিং এ ব্যবহার করা হয়। ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, ইমেইলিং এর জন্য ব্যবহার করা হয়। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে কি একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর বৈশিষ্ট্য কত? ল্যানের থেকে এর বিস্তৃতি বড়, এর রেঞ্জ হচ্ছে 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ, রেডিও ব্যবহার করা হয়। ম্যান একাধিক ল্যান সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে। এর স্পিড হচ্ছে এত, এবং প্রযুক্তিগত নাম হচ্ছে এটা IEEE 802.6। এটা দিয়ে সৃজনশীল কোশ্চেন হবে কিন্তু। আর ওয়ান হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে বলা হয় কি ওয়ান বলা হয়। অর্থাৎ একাধিক ল্যান্ডম্যানের সমন্বয় কি ওয়ান তৈরি করা হয়। বড় বড় দেশের ক্ষেত্রে ভারত আমেরিকার ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হয়, অথবা টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয়। ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে এটা। আর ব্যবহার করে কোথায়? অর্থাৎ ইন্টারনেট ব্যবহার মানে হচ্ছে কি ওয়ানের ব্যবহার। ঠিক আছে, বিশাল তথ্য সম্ভার হিসেবে ব্যবহার করে, ইলেকট্রনিক মেইল, গবেষণা, ডাউনলোড করতে, অনলাইন কেনাকাটায়, অর্থাৎ ইন্টারনেটে যে ব্যবহার করি সবই হচ্ছে কি ওয়ান। পৃথিবীর যে কোনো প্রান্তে সাথে আমরা যোগাযোগ করতে পারি। এখন এই নেটওয়ার্কিং করার জন্য যে একাধিক ল্যান্ডম্যানের সাথে ইন্টার নেটওয়ার্কিং করতে হয়। আর ইন্টার নেটওয়ার্কিং করতে হলে কি আমাদের কিছু ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, কথা বল না, ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজন। সেই ডিভাইসগুলো হচ্ছে কি যে মডেম ব্যবহার করে থাকি, হাব, রাউটার, সুইচ, গেটওয়ে, এনআইসি, ব্রিজ। মডেম মানে কি? মডেমের পূর্ণ মিনিং কি? এম হতে হচ্ছে মডুলেটর, ডিএম হচ্ছে কি ডিমডুলেটর। মডুলেটরের কাজ হচ্ছে কি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালের রূপান্তর করা। ঠিক আছে, ডিজিটাল সিগন্যালকে। আর আর এর সাথে কি একটা ক্যারিয়ার সিগন্যাল থাকে। আর ডিমডুলেটরের কাজ হচ্ছে উল্টাটা, অর্থাৎ ডিমডুলেশন করা, অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। এই মডেমকে 2 ভাগে ভাগ করছে। তাহলে মডেম কি? মডুলেটর এবং ডিমডুলেটর। মডুলেটর কাজ হচ্ছে মডুলেশন করা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। আর ডিমডুলেশন কাজ হচ্ছে কি উল্টাটা, অ্যানালগ থেকে আবার পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। এই মডেম ইনপুট এবং আউটপুট উভয় মোডে কাজ করে। মডেম 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকোস্টিক কাপলার মডেম, আর একটা হচ্ছে কি ডাইরেক্ট মডেম। এই মডেম কম্পিউটার অভ্যন্তরে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, অ্যাকোস্টিক কাপলার মডেম। ঠিক আছে, এটাকে বলা হয় কি অ্যাকোস্টিক কাপলার মডেম। আমরা যেমন ল্যাপটপ ব্যবহার করি মডেম রয়েছে, তাই না? এখন আমরা আলাদাভাবে মডেম এখানে লাগানো হয় না। আরেকটা ফাইল ওপেন করতে হবে। দেখা যাচ্ছে এই ফাইলটা? না স্যার। এখন দেখা যাচ্ছে? দেখো, তাহলে ইন্টারনেট মডেম ব্যবহার করি আমরা। তো মডেমের কথা তোমরা বললাম। দেখো মডেমের কাজ কি? ডাটা প্রেরণ করে কিভাবে? এটা কম্পিউটারের সাথে মডেম কানেক্ট রয়েছে। কম্পিউটার কি করবে? এখানে ডিজিটাল সিগন্যাল আউটপুট হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই মডেম কি মডুলেটর কি করবে? ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে
এই ফোন লাইনে বা এখানে মিডিয়ামে পাঠিয়ে দেবে। আর এদিকে মডেমটা কি করবে, ডিমডুলেটর কাজ করবে, ডিমডুলেশন করবে, আবার এটাকে অ্যানালগ থেকে আবার ডিজিটালে কনভার্ট করে এই কম্পিউটারে পাঠাবে। এটা হচ্ছে কি ডাটা প্রেরণে মডেম ব্যবহার করা হয়ে থাকে। হাব কি, হাব একটা নেটওয়ার্ক ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস, যেখানে কি একাধিক পোর্ট থাকে, তাই না? হাবের সাথে কি একাধিক পোর্ট থাকে, এখানে একটা কানেক্ট করে আমরা একাধিক কম্পিউটারকে কানেক্ট করতে পারি। এই হাবকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি সক্রিয় হাব, একটা হচ্ছে কি নিষ্ক্রিয় হাব, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, একটা হচ্ছে সক্রিয় হাবকে, যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে তাকে বলা হয় কি সক্রিয় হাব বা ইন্টেলিজেন্ট হাব বলা হয়। আর নিষ্ক্রিয় হাব, যে হাব শুধুমাত্র কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে তাকে বলা হয় কি নিষ্ক্রিয় হাব ব্যবহার করা হয়। আমরা নেটওয়ার্ক টপোলজিতে এই হাব ব্যবহার করে থাকি, ঠিক আছে? রাউটার একটা ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস, যেখানে একাধিক একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে একাধিক একই প্রোটোকল বলছে, ঠিক আছে, সেম প্রোটোকল, একাধিক একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য আমরা রাউটার ব্যবহার করে থাকি, ঠিক আছে? রাউটার শব্দটি রুট থেকে আসছে। রাউটার সকল নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। রাউটার ডাটা প্যাকেটকে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে পৌঁছে দেয়। রাউটার কি করবে, ডাটা প্যাকেটকে উৎস কম্পিউটার থেকে অর্থাৎ তুমি যার কাছে পাঠাতে চাও তাকেই শুধু পৌঁছে দেবে। কিন্তু হাবের ক্ষেত্রে কি, যখন এর কাছে সিগন্যালটা আসবে তখন সে সবাইকে, এর সাথে যারা কানেক্ট করা থাকবে সবাইকেই সে ডাটাটা পৌঁছায়। এই হচ্ছে হাব এবং রাউটারের পার্থক্য। রাউটার নির্দিষ্ট কম্পিউটারের ডাটাটা পাঠাবে, ঠিক আছে? এর জন্য রাউটিং অ্যালগরিদম ব্যবহার করে। আর গেটওয়ে কি, এমন একটি ইন্টারনেটিং ডিভাইস যেখানে একাধিক ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে। রাউটার হচ্ছে কি একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করবে, আর গেটওয়ের ক্ষেত্রে কি ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে ডাটা আদান প্রদান করবে। সুইচের ক্ষেত্রে কি, স্টার টপোলজিতে কেন্দ্রীয়ভাবে যে ডিভাইস এটা ব্যবহার করা হয় তাকে সুইচ বলে। হাব এবং সুইচের কাজ প্রায় একই রকম, তবে হাবের নিকট আসা যে কোনো সংকেতকে তার সাথে সংযুক্ত সবগুলো কম্পিউটারে পাঠায়। হাব কি করবে, তার কাছে যে সিগন্যালটা আসবে সংযুক্ত সকল কম্পিউটারের কাছে সে ব্রডকাস্ট করবে। কিন্তু সুইচ কি করবে, শুধুমাত্র নির্দিষ্ট কম্পিউটারেই পাঠাবে, ঠিক আছে? সুইচ কি করবে, শুধুমাত্র তুমি নির্দিষ্ট কম্পিউটারে এই সিগন্যালটা পাঠাতে পারবে, অর্থাৎ যার কাছে ডাটা পাঠানো হয়েছে শুধুমাত্র তার কাছে ডাটা পাঠায়। সুইচের ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কম্পিউটারে ডাটা পাঠানো হয়। সুইচের কানেকশন পদ্ধতি পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ নির্দিষ্ট কম্পিউটারে তুমি ডাটা পাঠাতে পারবো, কিন্তু এটার ক্ষেত্রে, হাবের ক্ষেত্রে কি সবগুলো কম্পিউটারে ডাটা পাঠাবে। নিক, এরপর এনআইসি, নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নিকের কাজ কি, এটা হলো কি একটা কম্পিউটার, একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করার জন্য আমরা এই কার্ডটা ব্যবহার করে থাকি। মানে এটা এখন বিল্ট ইন অবস্থায় থাকে নেটওয়ার্ক করার জন্য, কিন্তু আগে কি আলাদাভাবে এর স্লটে, মাদারবোর্ডের স্লটের সাথে কানেক্ট করা যেত, ঠিক আছে? এই নিকের একটা নিজস্ব একটা অ্যাড্রেস থাকে যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলা হয়। এটা এই ম্যাক অ্যাড্রেসের সাইজ হচ্ছে 6 অক্টেট বা 6 অক্টেট মানে কি 8, 6টা 48 বিট, ঠিক আছে? কম্পিউটার মাদারবোর্ড এক্সপানশন স্লটে এই কার্ড বসানো থাকে। বর্তমানে কম্পিউটার মাদারবোর্ডে এই কার্ড বিল্ট ইন অবস্থায় থাকে। এরপর আছে ব্রিজ। ব্রিজ হচ্ছে একটি ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস এবং সরল প্রকৃতি নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য এই নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করা, অর্থাৎ ল্যানের সাথে ল্যান কানেক্ট করার জন্য আমরা ব্রিজ ব্যবহার করে থাকি। একই ধরনের দুটি ল্যানের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়, ঠিক আছে? এই ব্রিজকে 3 ভাগে ভাগ করছে, লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। তাহলে নেটওয়ার্কের কাজ কি, যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা আদান প্রদান করার জন্য, শেয়ার করার জন্য, তাই না, হার্ডওয়্যার সফটওয়্যার শেয়ার করার জন্য আমরা কি এই নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। ফলে আমরা ঘরে বসে অন্য কম্পিউটারে থেকে তথ্য আদান প্রদান করতে পারি। এটা হচ্ছে কি নেটওয়ার্কের কাজ। এরপর হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। আজকে নেটওয়ার্ক টপোলজি পর্যন্ত আমরা পড়বো। নেটওয়ার্ক টপোলজি কি, কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন ডিভাইস সমূহের মধ্যে যে আন্তঃসংযোগ, এই যে দেখো একটা ছবি দেওয়া আছে নিচে, এই ছবিগুলোর মধ্যে কি একটা আন্তঃসংযোগ হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি, ঠিক আছে? এখানে শুধুমাত্র তারের সাহায্যে কানেক্ট করলে হবে না, ফিজিক্যালি এবং লজিক্যালি কানেক্টেড হতে হবে, যেন এই কম্পিউটারগুলোর মধ্যে নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করতে পারে। এই টপোলজিগুলোকে স্টার টপোলজি, রিং, বাস, ট্রি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এটা হচ্ছে স্টার টপোলজি, স্টারের মতো, অর্থাৎ কেন্দ্রে থাকবে কি হাব, এই হাবের সাথে যে পোর্টগুলো থাকবে এই পোর্টের সাথে অন্যান্য কম্পিউটারগুলো কানেক্ট করা হয়। আমরা সুইচও ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো কম্পিউটার অন্য কম্পিউটার ডাটা পাঠাইতে হলে প্রথমে অবশ্যই হাবের কাছে ডাটা আসবে, তারপর হাব কি করবে, অন্যান্য সকল কম্পিউটারের কাছে ডাটাটা ফরওয়ার্ড করবে। কিন্তু সুইচের ক্ষেত্রে কি, যার কাছে তুমি ডাটা পাঠাইতে চাও শুধুমাত্র সেই ডাটাটা পাবে, এটা হচ্ছে সুইচের কাজ। এর অসুবিধা হচ্ছে কি, যদি হাব নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে কি রিং টপোলজি, ঠিক আছে? দেখো একটা রিং আকৃতি, কানেকশন কি একটা রিং এর মতো, যে একাধিক কম্পিউটার গুলো কানেক্ট করা থাকবে কি রিং এর মতো, এর টপোলজিটি বা সংগঠনটা হবে।
এক্ষেত্রে কম্পিউটারগুলো বৃত্তাকার পথে সংযুক্ত থাকে। যে টপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকার পথে পরস্পর সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে রিং টপোলজি বলা হয়। এক্ষেত্রে কোনো নোড সংকেত পাঠালে তা পরবর্তী নোডের দিকে ধাবিত হয় এবং এটা কি সাগর শেয়ারিংটা দেখা যায় না কেটে গেছে? কেটে গেছে। এখন দেখা যায়? জি দেখা যাচ্ছে রিং টপোলজি? সাগর জি স্যার। দেখা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, তাহলে কিভাবে ডাটা পাঠানো হয়? মনে করো জি কি বলছে, এই টপোলজিতে একমুখী প্রবাহে ডাটা প্রেরিত হয়। একমুখী মানে ওয়ান ওয়ে ডিরেকশন। রিং এর মধ্যে একটি টোকেন ঘুরতে থাকে, ঠিক আছে? যে কম্পিউটারটি ডাটা পাঠাতে চায় সেই কম্পিউটারটি কি করবে, টোকেনটা রিসিভ করবে এবং ডাটা পাঠানোর শেষে টোকেনটি আবার বৃত্তাকার পথে ছেড়ে দেবে। অর্থাৎ একটা টোকেন ঘুরতে থাকবে, যে ডাটা পাঠাতে চায় সে টোকেনটা রিসিভ করবে। ক্লিয়ার? টোকেনটা রিসিভ করবে, তারপর ডাটা ছেড়ে দেবে। যখন ডাটা পাঠানো শেষ হবে এবং সে তখন আবার টোকেনটা ছেড়ে দেবে। এই হচ্ছে কি, এভাবে ডাটা পাঠাবে। মানে এ কম্পিউটার সি কম্পিউটার কাছে ডাটা পাঠাতে চায়, তাই টোকেনটা রিসিভ করলো, টোকেনটা রিসিভ করে ডাটা পাঠাবে। বি এর কাছে আসলো ডাটাটা, বি দেখলো তার না, বি বাইপাস করে দিল, সি এর কাছে আসলো, সি দেখলো তার, সি কি করবে, একটা কপি করবে এই ডাটাটা করে এর কাছে পাঠিয়ে দেবে। এ দেখলো তার না, এর কাছে ঘুরতে ঘুরতে আবার এর কাছে আসবে, এই আবার টোকেনটা ছেড়ে দেবে। ঠিক আছে, এই ডাটাটা টার্মিনেট করবে। এভাবে ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার আমরা পাঠাতে পারি। অসুবিধা হচ্ছে কি, এখানে যদি কোনো একটা নোড যদি যদি কোনো একটা নোড যদি ডিসকানেক্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কি পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। বাস নেটওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে বাস নেটওয়ার্ক, ঠিক আছে? একাধিক কম্পিউটারকে একটা বাস, ঠিক আছে, এটা হচ্ছে বাস। এই তারটাকে বলা হয় কি, বাস। যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার, একটা লাইনের সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, তাকে বলা হয় কি, বাস টপোলজি বলা হয়। এই সংগঠনে একটি সংযোগ লাইন থাকে, এটা সংযোগ লাইন যার সাথে অন্য কম্পিউটারগুলো যুক্ত করা হয়। এটাকে লিনিয়ার টপোলজিও বলা হয়। কেবল হিসাবে কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। সংযোগ লাইনের দুই প্রান্তে ট্রান্সমিটার ব্যবহার করা হয়, কারণ এই সিগন্যালটা যখন এক কম্পিউটার যখন অন্য কম্পিউটার ডাটা পাঠাবো তখন সে রিসিভ করলো, কিন্তু সিগন্যালটা তো এদিক ওদিকে যাবে, তখন ট্রান্সমিটার ওই সিগন্যালটাকে নিঃশেষ করে দেবে। ঠিক আছে, এইভাবে প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারে ডাটা পাঠানো যাবে। এটা হচ্ছে কি, বাস টপোলজি। এটা হচ্ছে ট্রি টপোলজি। এই যে টপোলজি, এটা কেন্দ্রীয় ডিভাইস বা সুইচ ব্যবহার করে। এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস বা সুইচ বা সার্ভার কম্পিউটার। এই কম্পিউটারের সাথে পরের কম্পিউটারগুলো কি, লেভেল বাই লেভেল, একটা লেভেল, লেভেল 1, লেভেল 2, এর সাথে আবার একাধিক কম্পিউটার কানেক্ট করা থাকতে পারে, এর সাথে আবার একাধিক কম্পিউটার, তাহলে একাধিক ব্রাঞ্চ তৈরি হয়। কোনো কম্পিউটার যখন অন্য কম্পিউটার ডাটা পাঠাবে, সে সবসময় কি তার প্যারেন্টকে পাঠাবে, অর্থাৎ এই দুটো হচ্ছে চাইল্ড এর। তাহলে এর প্যারেন্ট কোনটা, এটা, এর কাছে পাঠাবে। এ দেখবে কার কাছে পাঠানো ডাটাটা, এ যদি এটার কাছে হয় তাহলে ডাটাটা এর কাছে আসবে, যদি দেখে এদিকে থাকে তাহলে রুটের কাছে পাঠাবে, রুট আবার এর কাছে পাঠাবে। এভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডাটা পাঠাবে ট্রি টপোলজিতে। এটা হচ্ছে মেশ টপোলজি বা পরস্পর সংযুক্ত কম্পিউটার, অর্থাৎ যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে কানেক্ট করা থাকে তাকে মেশ টপোলজি বলা হয়। এর সুবিধা হচ্ছে কি, যে দ্রুত ডাটা আদান প্রদান করা যায়, কিন্তু অসুবিধা হচ্ছে কি, যে কোনো একটা কানেকশন খরচ বেশি হবে, ফলে কস্ট বেশি পড়বে। ঠিক আছে, হাইব্রিড টপোলজি কি, যে একাধিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, একাধিক স্টার রিং বাস টপোলজির সাহায্যে হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়। এটা হলো যে একাধিক টপোলজির সুবিধা অসুবিধা নিয়ে এই টপোলজিটা তৈরি করা, হাইব্রিড টপোলজি। তাহলে আজকে আমাদের এই হাইব্রিড টপোলজি পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এখানে বাকি থাকে ক্লাউড কম্পিউটিং এবং ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, রিভিউ করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।